আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রেমিটেন্সের নতুন ইতিহাস। ২৬ দিনে এলো প্রায় $৩ বিলিয়ন। দেশে প্রবাসী আয় রেমিটেন্স চলতি মার্চ মাসে নতুন রেকর্ড স্থাপন করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী মার্চের প্রথম ২৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $২৯৪ কোটি ৫০ লক্ষ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫,৯২৯ কোটি টাকা। এর আগে মার্চের প্রথম ২৪ দিনে রেমিটেন্স ছিল $২৭৫ কোটি। এটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এ পর্যন্ত ২৬ দিনে $৩ বিলিয়ন কখনোই আসেনি। এরপর জানাবো, পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করলো আদানি গ্রুপ। বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি পাওয়ার স্টেশন। মূলত বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড পিডিবির বকেয়া অর্থের এক অংশ পরিশোধ করার পরেই বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে গোষ্ঠীটি। পিডিবির চেয়ারম্যান রিয়াজুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ৪ ডাকাতকে ধরতে সহায়তা পুরস্কার পাচ্ছেন ৬ জন নিরাপত্তা কর্মী। রাজধানীর ধানমন্ডিতে এম এ হান্নান আজাদ নামে এক জুয়েলার্সের মালিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৪ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এদের ধরতে সাহসিকতার পরিচয় দেওয়া পুলিশের কাছ থেকে পুরস্কার পাচ্ছেন ৬ জন নিরাপত্তা কর্মী। সেই সঙ্গে পুলিশের অক্সিলারি ফোর্স হিসেবেও নিয়োগ পেতে যাচ্ছেন তারা। এবারে জানাবো, ইশরাককে মেয়র ঘোষণা রায়ের কপি পেলেই দ্রুত ব্যবস্থা নেবে ইসি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে ঘোষণা করে দেওয়ার রায়ের কপি পেলে দ্রুত ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন ইসি। আজ ২৭শে মার্চ নির্বাচন ভবনে ইসি সচিব আক্তার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে এবার এমপি পদ ফেরত চাইলেন হিরো আলম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসের ফলাফল বাতিল করে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছে আদালত। এরপর হিরো আলম ঢাকা থেকে একটি আসনে এমপির পদে ইলেকশন করেছেন। এবার এআরএফের নির্বাচন বাতিল করে হিরো আলমকে এমপির পদ ফেরত দিতে আবেদন করেছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের কারখানা স্থানান্তরে সহায়তা দেবে চীনা এক্সিম ব্যাংক। চীনের এক্সপোর্ট ইম্পোর্ট এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হোয়াইউ বলেছেন, বাংলাদেশের দক্ষিণ পূর্ব দূরপ্রাচ্যের এশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য পশ্চিম এশিয়ার বাজারগুলোর জন্য একটি আদর্শ অবস্থানে রয়েছে। আমাদের ব্যাংক চীনা উৎপাদন বাংলাদেশে স্থানান্তরের জন্য সহায়তা দেবে। এতে দেশটি অন্যান্য দেশে রপ্তানির জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হতে পারে। বৃহস্পতিবার ২৭শে মার্চ চীনের উপকূলীয় শহর বওতে অনুষ্ঠিত বও ফোরাম ফর এশিয়ান বার্ষিক সম্মেলন সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চেন হোয়াইউ এই মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রেমিটেন্সের নতুন ইতিহাস। ২৬ দিনে এলো $৩ বিলিয়ন। দেশে প্রবাসী আয় রেমিটেন্স চলতি মাসে নতুন রেকর্ড স্থাপন করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী মার্চের ২৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $২৯৪ কোটি ৫০ লক্ষ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫,৯২৯ কোটি টাকা। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে এর আগে মার্চের প্রথম ২৪ দিনে রেমিটেন্সের পরিমাণ ছিল $২৭৫ কোটি। এই প্রবৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ আবারও $২০ বিলিয়ন অতিক্রম করেছে। বৃহস্পতিবার ২৭শে মার্চ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে গত ২৫ ও ২৬শে মার্চ দেশে এসছে $১৯ কোটি ৭০ লাখ রেমিটেন্স। সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে সামনে রেখে দেশে স্বজনদের কাছে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। এতে বাড়ছে প্রবাসী আয়ের প্রবাহ। এই ধারা অব্যাহত থাকলে চলতি
প্রতি মাসে রেমিটেন্স $300 কোটি ছাড়াতে পারে। আরিফ হোসেন খান বলেছেন, মার্চে বাকি দিনগুলোতে একই হারে রেমিটেন্স অব্যাহত থাকলে মাস শেষে এই আয় $3 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে, যা এক মাসে প্রবাসী আয় বাংলাদেশে সর্বোচ্চ। এটি বাংলাদেশের একটি নতুন রেকর্ড সৃষ্টি হবে। গত বছরে একই সময়ে সর্বোচ্চ 2024 সালে মার্চে 24 দিনে রেমিটেন্স এসেছিল মাত্র $155 কোটি। এবার 26 দিনে এসছে $300 কোটি। তার মানে একই সময়ে শেখ হাসিনার সময় বর্তমান প্রায় দ্বিগুণ রেমিটেন্স এসছে বিদেশ থেকে। এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসছিল $264 কোটি গত ডিসেম্বর মাসে, অর্থাৎ প্রফেসর ডক্টর ইউনূস সরকারের আমলে। আর দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল গত ফেব্রুয়ারিতে $253 কোটি। তার মানে গত বছর ঈদের আগে এই রেমিটেন্স সর্বোচ্চ এসেছিল। দেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করল আদানি। বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি গ্রুপ। মূলত বিদ্যুৎ নিয়ন্ত্রক ব্যবস্থা সংস্থা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট পিডিবির বকেয়া অর্থের এক অংশ পরিশোধ করার পরেই বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে গোষ্ঠীটি। পিডিবির চেয়ারম্যান রিয়াজুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, রিয়াজুল করিম বলেছেন, আমরা আদানি গ্রুপকে নিয়মিত তাদের পাওনা পরিশোধ করছি এবং আদানি গ্রুপও আমাদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করছে। এর মাধ্যমে প্রায় 4 মাসে বাংলাদেশে 4 মাস পর পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি গ্রুপ। কি পরিমাণ অর্থ বকেয়া ছিল, সেই বকেয়া অর্থের কত শতাংশ পরিশোধ করেছেন, এই সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর দেননি পিডিবির চেয়ারম্যান। তবে আদানি গ্রুপ সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশের কাছে প্রতিষ্ঠানটির পাওনা অর্থ জমেছিল 85 কোটি রুপি। তার মধ্যে 5 কোটি রুপি পরিশোধ করেছে পিডিবি এবং অতি দ্রুত প্রতিশ্রুতি দিয়েছে যে বাকি অর্থগুলো আগামী 6 মাসের মধ্যেই পরিশোধ করা হবে। প্রসঙ্গত, ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা জেলার 1600 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন যে বিদ্যুৎ কেন্দ্রটি আদানি গ্রুপ নির্মাণ করেছে, সেটি তৈরির একমাত্র উদ্দেশ্য বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা। 2017 সালে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সংস্থা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে পিডিবির একটি চুক্তি করেছিল আদানি গ্রুপ। চুক্তি শর্ত ছিল, নতুন এই বিদ্যুৎ কেন্দ্রের পুরোটাই বাংলাদেশে আসবে বিদ্যুৎ। 4 ডাকাতকে ধরতে সহায়তা পুরস্কার পাচ্ছেন 6 নিরাপত্তা কর্মী। রাজধানী ধানমন্ডিতে এম এ হান্নান আজাদ নামে এক জুয়েলার্স মালিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় 4 ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এদের ধরতে সাহসিকতার পরিচয় দেয় পুরস্কার পাচ্ছেন 6 জন নিরাপত্তা কর্মী। সে সঙ্গে পুলিশের অক্সিলারি ফোর্স হিসেবেও নিয়োগ পেতে যাচ্ছেন তারা। বৃহস্পতিবার 27 মার্চ দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানান ঢাকা মহানগর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান খান। পুরস্কার পাওয়া 6 জন হচ্ছেন স্বপন ভূয়া 25, বিজয় 40, রিয়াজুল ইসলাম 34, দেলার হোসেন 20, মোহাম্মদ সিয়াম 18 ও মোহাম্মদ টনি 20। তাদের 5,000 টাকা করে পুরস্কার দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। বৃহস্পতিবার 26 জুন তাদের 27 মার্চ দুপুরে মিন্টো রোড ডিএমপির মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের কমিশনার। এই ঘটনার গ্রেপ্তার ও পালিয়ে যাওয়া 8 জন অজ্ঞাতনামা আরও 10 থেকে 12 জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ ভোরে হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া মোট 6 জনের মধ্যে ফরহাদ বিন মোশারফ 33, ইয়াসিন হাসান 22, মোবাশের আহমেদ 23, ওয়াকিল মাহমুদ 26, আবদুল্লাহ 32 ও সুমন 29 রয়েছেন। ইশরাককে মেয়র ঘোষণা রায়ের কপি পেলে দ্রুত ব্যবস্থা নেবে ইসি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে ঘোষণা করে দেওয়া রায়ের কপি পেলে দ্রুত ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার 27 মার্চ নির্বাচন কমিশনের ইসি সচিব আক্তার আহমেদ এই কথা বলেছেন। ডিএনসিসির মেয়র হিসেবে আদালতে থেকে ঘোষণা করা হয়েছে, এ বিষয়ে আপনাদের করণীয় কি? সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আদালতের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল।
বাতিল। আইনবিধি অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। রায়ের কপি পাওয়ার পর যে নির্দেশনা দেওয়া হয়েছে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আক্তার আহমেদ বলেন, রায়ের কপি পাওয়ার পর দেরি বা বিলম্ব করার কোনো অবকাশ নেই। সিদ্ধান্ত যেটাই হোক না কেন আমরা তা দ্রুত বাস্তবায়ন করতে পারবো, ফাইলগুলো ক্লিয়ার করতে পারবো, আমাদের কাজের চাপও কমে আসবে, আমরা স্বস্তি পাই। রায়ের কপি পাওয়ার পর আমরা ব্যবস্থা নেব। এর আগে 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ফল বাতিল করে বিএনপির দলীয় মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বিজয় ঘোষণা করে রায় দেয় আদালত। নির্বাচনী ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। আদালতের আদেশে নৌকা প্রতীক নিয়ে ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। একই সঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আদালতের উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। অনিয়ম, দুর্নীতি এবং অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএনসিসি নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে 2020 সালে 3 মার্চ মামলা করেছিলেন ইশরাক হোসেন।